তাহলে ওই বাড়িতে কিভাবে আসলেন? আমি জানি না, বলতে পারবো না। এবং এই মর্মে আমি বারুইপুর থানাতে লিখিত অভিযোগও করেছিলাম 2024-এ যে এদের কোনো আধার কার্ড নেই। আমি যেহেতু বাড়ির একজন অংশীদার, আমার সাথে এদের কোনো ভাড়াটিয়ার চুক্তিপত্র নেই, তাহলে এরা কি বেসিসে ওখানে আছে, কোন ভাবনা চিন্তায়? এই প্রশ্নের কোনো উত্তর আমি পাইনি না পুলিশের কাছ থেকে, এবং ওদের নামে একটা চিঠিও পাঠিয়েছিলাম, কিন্তু সেই চিঠিরও কোনো উত্তর আমার কাছে আসেনি। আপনার বোন কি বিবাহিত নাকি? না, আমার বোন খাতায় কলমে বিবাহিত নয়, কিন্তু তার মেডিকেল টেস্ট করলে সে কতটা অবিবাহিত সেটা বোঝা যাবে। আমার বাড়িতে অপরিচিত কেউ থাকতে পারবে না, তার জন্য ইনজাংশন রয়েছে। সেই ইনজাংশনের ফলেও অপরিচিত মানুষরা থাকছে কেন, সেই বিষয়ে আমি থানাকে জানাতে থানা আমার সাথে কোনো রকম সহযোগিতা করেনি। উল্টে আমার বাড়িতে আমি ঢুকতে গেছি, তারা আমাকে গালিগালাজ করেছে। যে অভিযোগ তুলেছেন যে বারবির পুলিশের বিরুদ্ধে যে এরকম অ্যাকশন নিচ্ছে না, এই নিয়ে আপনি কোর্টের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, কোর্টের দ্বারস্থ হয়েছি। এবং কোর্টে ম্যাজিস্ট্রেট যখন আমার কেসের 1461 কেসের আয়ো সৌভিক পাত্রকে ডেকেছেন, ম্যাজিস্ট্রেটের কথাতেও আয়ো একটা ডেটে আসেনি, এবং তারপরে নেক্সট একটা ডেট আছে 7/11। সেদিন কি করবেন আমি বলতে পারছি না। এটা এসডিপিও স্যারকে 17 তারিখে অভিযোগ করেছি যে কোনো অ্যাকশন নেয়নি। তার আগে 16 তারিখে আমি বারুইপুর থানাতে পারমিশন করেছি, এফআইআর করার জন্য আবেদন করেছি, সেখানে কোনো রকম ইয়ে পাইনি। আচ্ছা, এবং আমার এই যে 1461 যে কেস নাম্বার, এই সেই কেস নাম্বার যার এই ধারা, এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কোনো রকম অ্যারেস্ট করেনি। অভিযুক্ত হচ্ছে মালবিকা মুখার্জি, লাল্টু ঘোষ, প্রতিমা ঘোষ, তাদের কোনো রকম অ্যারেস্ট করেনি, তারা এখনো বেল নেয়নি। আচ্ছা, হাইকোর্টে কেস করেছিলাম, সেই কেসের কপি হচ্ছে এইটা, যেখানে আমার বোন সম্বন্ধে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার লিখে দিয়েছে যে আমি ওদের নামে ক্রিমিনাল কেস করতে পারি বারুইপুর কোর্টে, থানাতে, যেখানে। কিন্তু সেরকম ভাবে আমার সাথে থানা কোনো রকম সাহায্য সেই অর্থে করছে না। এখন আমি তো ওরা আগে, প্রতিমা ঘোষ আমাদের বাড়িতে ঠিকেঝিয়ের কাজ করতে আসতো, তারা ওই বাড়িতে বাস করতো না, অন্য একটা জায়গায় কোথাও থাকতো, সেখান থেকে ঠিকেঝিয়ের কাজ করতে আসতো। তারপরে এই বছর দুয়েক যাবৎ, 2-3 বছর, হ্যাঁ বছর, ওই 2023 থেকে ওরা দেখছি ওই বাড়িতে রয়ে গিয়েছে। আপনার বোনের কি কেউ রিলেটিভ হয় নাকি ওরা? না, কেউ আমাদের কোনো রিলেটিভ ওখানে হয় না। দিনের পর দিন আমার বাড়ির লোক মাদরামি করে যাচ্ছে, এবং লিটারেরি ওরা পুলিশকে বুড়ো আঙুল দেখাচ্ছে, পুলিশ ওদের সাথ দিচ্ছে, আমার সাথ দিচ্ছে না, এবং কোর্টকেও অমান্য করার ভাবনা চিন্তা পুলিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি। বাড়ি যে আপনি মালিকানা কিছু মানে অংশ আপনি সেখানে পাবেন, ওরা যে ওই বাড়িতে আছে কতদিন যাবত ওরা ওখানে বসবাস করছে? এখন আমি তো ওরা আগে, প্রতিমা ঘোষ আমাদের বাড়িতে ঠিকেঝিয়ের কাজ করতে আসতো, তারা ওই বাড়িতে বাস করতো না, অন্য একটা জায়গায় কোথাও থাকতো, সেখান থেকে ঠিকেঝিয়ের কাজ করতে আসতো। তারপরে এই বছর দুয়েক যাবৎ, 2-3 বছর, হ্যাঁ বছর, ওই 2023 থেকে ওরা দেখছি ওই বাড়িতে রয়ে গিয়েছে। আপনার বোনের কি কেউ রিলেটিভ হয় নাকি ওরা? না, কেউ আমাদের কোনো রিলেটিভ ওখানে হয় না। তাহলে ওই বাড়িতে কিভাবে আসলেন? আমি জানি না, বলতে পারবো না। এবং এই মর্মে আমি বারুইপুর থানাতে লিখিত অভিযোগও করেছিলাম 2024-এ যে এদের কোনো আধার কার্ড নেই। আমি যেহেতু বাড়ির একজন অংশীদার, আমার সাথে এদের কোনো ভাড়াটিয়ার চুক্তিপত্র নেই, তাহলে এরা কি বেসিসে ওখানে আছে, কোন ভাবনা চিন্তায়? এই প্রশ্নের কোনো উত্তর আমি পাইনি না পুলিশের কাছ থেকে, এবং ওদের নামে একটা চিঠিও পাঠিয়েছিলাম, কিন্তু সেই চিঠিরও কোনো উত্তর আমার কাছে আসেনি। আপনি যে অভিযোগ তুলেছেন যে বারবির পুলিশের বিরুদ্ধে যে এরকম অ্যাকশন নিচ্ছে না, এই নিয়ে আপনি কোর্টের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, কোর্টের দ্বারস্থ হয়েছি। এবং কোর্টে ম্যাজিস্ট্রেট যখন আমার কেসের 1461 কেসের আয়ো সৌভিক পাত্রকে ডেকেছেন, ম্যাজিস্ট্রেটের কথাতেও আয়ো একটা ডেটে আসেনি, এবং তারপরে নেক্সট একটা ডেট আছে 7/11। সেদিন কি করবেন আমি বলতে পারছি না। আচ্ছা, আপনাদের যে প্রমাণগুলো আছে আমি এইখানে গিয়েছিলাম, এসডিপিও স্যারকে জানিয়েছি। এটা তার কি পেপার আছে আপনি দেখেন? এই তো এখানে দেখিয়ে জানিয়েছি। কোন পেপার বলেন? এটা এসডিপিও স্যারকে 17 তারিখে অভিযোগ করেছি যে কোনো অ্যাকশন নেয়নি। তার আগে 16 তারিখে আমি বারুইপুর থানাতে পারমিশন করেছি, এফআইআর করার জন্য আবেদন করেছি, সেখানে কোনো রকম ইয়ে পাইনি। আচ্ছা, এবং আমার এই যে 1461 যে কেস নাম্বার, এই সেই কেস নাম্বার যার এই ধারা, এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কোনো রকম
অ্যারেস্ট করেনি। অভিযুক্ত হচ্ছে মালবিকা মুখার্জি, লাল্টু ঘোষ, প্রতিমা ঘোষ। তাদের কোনো রকম অ্যারেস্ট করেনি, তারা এখনো বেল নেয়নি। আচ্ছা, এবং আমার বাড়িতে অপরিচিত কেউ থাকতে পারবে না, তার জন্য ইনজাংশন রয়েছে। সেই ইনজাংশনের ফলেও অপরিচিত মানুষরা থাকছে কেন সেই বিষয়ে আমি থানাকে জানাতে থানা আমার সাথে কোনো রকম সহযোগিতা করেনি, উল্টে আমার বাড়িতে আমি ঢুকতে গেছি তারা আমাকে গালিগালাজ করেছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি হাইকোর্টে কেস করেছিলাম, সেই কেসের কপি হচ্ছে এইটা, যেখানে আমার বোন সম্বন্ধে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার লিখে দিয়েছে যে আমি ওদের নামে ক্রিমিনাল কেস করতে পারি বারুইপুর কোর্টে, থানাতে, যেখানে। কিন্তু সেরকম ভাবে আমার সাথে থানা কোনো রকম সাহায্য সেই অর্থে করছে না। ওরা দিনের পর দিন আমার বাড়ির লোক বাঁদরামি করে যাচ্ছে এবং লিটারেরি ওরা পুলিশকে বুড়ো আঙুল দেখাচ্ছে, পুলিশ ওদের সাথ দিচ্ছে, আমার সাথ দিচ্ছে না, এবং কোর্টকেও অমান্য করার ভাবনা চিন্তা পুলিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনি কি মনে করছেন এটা কি কোনো ষড়যন্ত্র চলছে? একদম ষড়যন্ত্র চলছে। আমাকে আমার জমি বাড়ি থেকে বেদখল করার জন্য সম্পূর্ণভাবে চক্রান্ত করছে আমার বোন মালবিকা মুখার্জি, তাতে সাথে সাথ লাগাচ্ছে লাল্টু ঘোষ, প্রতিমা ঘোষ। আচ্ছা, আপনার বোন কি বিবাহিত নাকি? না, আমার বোন খাতায় কলমে বিবাহিত নয়, কিন্তু তার মেডিকেল টেস্ট করলে সে কতটা অবিবাহিত সেটা বোঝা যাবে। আমার দাবি আমার বাড়িতে আমি যাব এবং আমি আমার বাড়িতে সুস্থভাবে যাব এবং আমার মায়ের সাথে 100 বার আমি কথা বলতে পারি। আমার মাকে আমার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং এটা আমার অধিকার। এবং আমার বাড়িতে যে অবাঞ্ছিত মানুষরা আছে তারা কেন আমার বাড়িতে আছে, পুলিশ কেন তাদেরকে খোঁজ খবর করছে না, তারা কি অধিকারে আমার বাড়িতে আছে, আমার বাড়িতে কোন অংশটা আমার বা কোন অংশটা আমার বোনের সেরকম কোনো ডিমার্কেশন হয়নি, অর্থাৎ চিহ্নিতকরণ হয়নি। তাহলে আমার যেখানে আনডিভাইডেড প্রপার্টি, চিহ্নিতকরণ নেই কোন অংশটা কার, তা সেই অংশে একটা মানুষরা আমার বাড়ির জায়গাটা তারা ভোগ করছে আর আমি সেখানে ঢুকতে পারছি না, এটা যথেষ্ট অস্বস্তিকর। এখন আপনি কি বলবো বলছেন? আপনি কি পুলিশ প্রশাসনের কাছে কোনো আশা কিছু করছেন নাকি না কোনো কাজ করেন? আমি এখনো পর্যন্ত বিগত দিনে যা ঘটনা ঘটছে তাতে তো আমি আশার আলো খুব একটা দেখতে পাচ্ছি না বারুইপুর পুলিশের তরফ থেকে। আগামী দিনে আপনি কি করতে চাচ্ছেন? আমি আগামী দিনে রাজ্যের মন্ত্রীদের সাহায্য নিয়েই, প্রশাসনের সাহায্য নিয়েই পুলিশের সহযোগিতা পেতে চাই, এবং সেই মর্মে বারুইপুর পুলিশ যাতে কাজ করে সেই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে উচ্চ যাদের মানে যে দপ্তরে কথা বলার দরকার তাদের থেকে সেই সাহায্যটা আসুন। আমার এই দাদা আমার কেসের বেশিরভাগ অংশই দেখাশোনা করছেন। ব্যাপার হচ্ছে অনেক বছর ধরে এর বাড়ি হচ্ছে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, এরকম একটা খবর পেয়েছি। এরা হচ্ছে অবৈধভাবে এর বাপের বাড়ি দখল করে রেখেছে। এইবার ওর বাবা 2003 সালে মারা গেছে, সেই সব যে রিটায়ারমেন্টে যে টাকা পেয়েছে সেই টাকাগুলো ওর বোন আত্মসাৎ করে নিয়ে এবার হচ্ছে যখন ও বলছে তখন ওকে একটা এফআইআর করেছি 1461। শফিক পাত্র কোনো অ্যারেস্ট করেনি, কিছুই করেনি। ওনাকে বারবার বলা হয়েছে এই নোটিশ দেবো করে, 1 মাস পর নোটিশ দিয়েছে, তারপর কোনো কপারেশন করেনি। এবার উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এইবার হচ্ছে আমরা 13/10/2025 তারিখে ওনার তারিখ ছিল ম্যাজিস্ট্রেটের কাছে আসার জন্য, কিন্তু উনি আসেননি। 7/11 এবার আজকে দেখা হয়েছিল, বলছে ওই চার্জশিট করেছি, সিডি জমা দিয়েছে, এই করছে। আপনি ম্যাজিস্ট্রেটকে গিয়ে বলবেন, আমি জিয়ার বাবু করি। এইবার হচ্ছে কি মানে এই যে শফিক পাত্র এ পুরো করাপ্টেড, যেটা দেখে বোঝা যাবে, কেন এ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখছে। এইবার হচ্ছে যতদূর জানি এ হচ্ছে এসআই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, নতুন চাকরি। এইবার ওর বোন একটা কাউন্টার কেস করেছিল 1697/25, সেটা আমরা হাইকোর্টে কোয়াশনে দিয়েছি। যাই হোক, এইবার আমরা যেদিনকে আমরা এলাম ওর বোন মনে হয় আরেকটা এফআইআর করেছে, হয়তো আমরা সেই নাম্বার পাইনি। যাই হোক, কে আয়ো তাও জানি না। এইবার এই যে ফার্দার যে একটা এফআইআর করেছি, এই কি নাম, সুকান্ত বর্মন,
এএসআই। উনি কেমন অফিসার জানি না, উনি এখন নেই। উনি সকালবেলা 8:30 থেকে 9টায় যেতে বলেছে। যাই হোক, অত সকালে কোনো অফিসার থাকে না। এইবার হচ্ছে এই যে এসডিপিও কে জানিয়েছি, নতুন এসডিপিও অভিষেক রঞ্জন, উনি বললেন হ্যাঁ আমি বড়বাবুকে বলেছি। তাহলে ও এসডিপিও কেও পাত্তা দিচ্ছে না এরা, আইপিএস অফিসার। অভিষেক রঞ্জন একজন এসডিপিও আইপিএস অফিসার, তাকেও বারুইপুর থানা পাত্তা দিচ্ছে না। আমি তো দেখো অবাক। তাহলে এদের বিরুদ্ধে আমাদের হাইকোর্টে যেত, হাইকোর্টে গিয়ে এদের বিরুদ্ধে 226 করতে হবে, রিট পিটিশন। আচ্ছা, ওরা যে ওদের কথা শুনছে না পুলিশ অফিসার কি কোনো অ্যাকশন নিয়েছে? না, এসডিপিও কোনো অ্যাকশন নেয়নি। এবার আমাদের এসপি অফিসে যাওয়া বাকি। আমরা চাইছি এই ছবি পাত্র এই যে যারা আছে এদের বিরুদ্ধে, যে করাপ্টেড, এদের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাবো। রিলেটিভ হয়, আমার কাকার মেয়ে। আচ্ছা, এই কেসটা নিয়ে কতদিন যাবত ভুগছেন আপনারা? আমরা ভুগছি অনেকদিন ধরে। এইবার আমরা কেসে যাইনি কেন, যদি এটা কম্প্রোমাইজ মিউচুয়াল হয়ে যায়, বাড়ির ব্যাপার তো, এটা বাইরের লোক জানাজানি হবে। আমরা এটা কম্প্রোমাইজ মিউচুয়াল চেয়েছিলাম, যে এটা দুই বোনের মধ্যে বসে এটা পারিবারিক, যদি কাউন্সিলর থাকে কাউন্সিলর থাকবে, বা পাড়ার লোক ক্লাবের ছেলেরা থাকবে, থেকে এটা কম্প্রোমাইজ হয়ে যায় মিউচুয়াল হয়ে। দুই বোন, এখানে কোনো ভাই নেই। আরে হ্যাঁ, এইবার ওর বোন সেটা রাজি হয়নি। এইবার তারপরে কোর্টে মামলা। পুলিশের সঙ্গে আজকে কথা হয়েছে সকালে। ওই আয়ও ছবি অত বলে, হ্যাঁ আমার নামে। এর আগে হয়েছিল আপনার হচ্ছে 17-10-এ উনি এখানে এলেন কোর্টে, জিয়ার বাবু ঘরে গেল, হ্যাঁ আপনি আমার নামে করে যান, আপনি কেন ইয়ে করেনি, অ্যারেস্ট করেনি কেন, করেনি কেন। হ্যাঁ আমি এবার আজকে যখন এই নতুন এফআইআর যখন আমি ওই আইওর নাম জানতে গেছি, ফোন নাম্বার, হ্যাঁ আমি তো আমার নামে করেছেন, আমি সিডি জমা দিয়েছি, চার্জশিট জমা দিয়েছি, আমি এই করেছি। জিয়ারবাবুর সঙ্গে কথা, আমি দেখুন আমাকে বলে লাভ নেই। আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স আছে, ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে হাজির হতে হবে। 13-10-এ ছিল, আপনি জাননি। 7-11 আছে, আপনি বুঝবেন আর ম্যাজিস্ট্রেট বুঝবেন। এবার আপনি যাবেন কি যাবেন না, আপনি নিশ্চয়ই কোর্টের উপরে নন, কোর্ট আপনার উপরে। তাহলে আপনি যা বক্তব্য আপনি ম্যাজিস্ট্রেটকে বলবেন। এটাও ছবি পাত্রকে আমি জানিয়েছি। তারপরে এই যে তোমরা ঘুরে এলে, আমাকে 5-6 বার ফোন করেছে ছবির পাত্র। আচ্ছা, মূলত বিষয়টা আমরা যেটা জানতে পারলাম যে উনি ওনার মাকে খোঁজার জন্য ওনার বোনের কাছে গিয়েছিল, এটা কতটা সত্যতা, এবং তারা কি গালিগালাজ করেছে? হ্যাঁ, এটা আমি জানি, এটা আমি সাক্ষী, আমি ছিলাম। ঘটনাটা খুলে বলছি, এ 16-10-এ হন্তদন্ত হয়ে বাড়ি থেকে ঘামে দৌড়ে এসে, কি ব্যাপার না, আমার খুব বিপদ হয়ে গেছে। কি বিপদ, তখন বাজে 2টোর কাছাকাছি। আমি একটা কোর্টে অন্য কাজে ছিলাম, আমাকে ফোন করেছে বাইরে। আমি কি ব্যাপার, আমার বড় বিপদ হয়ে গেছে। তা আমি ভেবেছি ওনার মেয়ে বাইরে থাকে বা হাজবেন্ডের কিছু হয়েছে, আমি এটা ভেবেছি। দেখি কান্নাকাটি করছে, কি ব্যাপার, কিছুতেই বলছে না। তারপর অনেক পরে বললো আমার মা বাড়ি নেই, মাকে কোথায় রেখেছে লুকিয়ে। হ্যাঁ, তুমি জানতে পারলে কি বলবো, পাড়ার লোক বলেছে। এইবার ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলি, ওরা বলছে আমরাও এরকম শুনেছি, তবে কোথায় আছে আমরা বলতে পারবো। এবার আমরা তখন সঙ্গে সঙ্গে আমাদের যে ক্রিমিনাল যে লয়ার, ওনাকে দেখে, তার সঙ্গে আলোচনা, আমি যেটা বলেছি ওনাকে আলোচনা করে, সেও বললো হ্যাঁ আমি যেটা ডিসিশন নিয়েছি ঠিক আছে। বলে আমরা থানায় গেলাম। ডিউটি অফিসার তো কিছুতেই পারমিশন দেবে না, না আপনি কি গ্রাউন্ডে দেবেন না আপনি লিখে দিন, নাহলে আপনার বিরুদ্ধে হাইকোর্টে যাবো। এবার উনি উঠে গেল, বড়বাবু মেজবাবুর সঙ্গে কি কথা বললো, 20 মিনিট পর ফিরে এসে পারমিশন দিল। আমরা তারপরে 5:30 ওই বাড়িতে গেলাম। তার আগে ক্লাবের ছেলেদের প্রতি, এটা পারিবারিকভাবে যাই হোক, আপনারা তবু একটু বাইরে থাকবে। তা এরা দুজন গেল, আমি বাইরে ছিলাম। এবার আমি মানে পেছনে ছিলাম। এবার দরজা ছেড়ে গেছে, ওর বোন তো লালটু ঘোষ পুজোনগর তেরে এলো, একে মারতে যাও, একজন ছিল বলে বান্ধবী একে বাঁচিয়েছে। আর অসভ্য ভাষায় গালিগালাজ, সে মানে নোংরা নোংরা কথা, অসভ্য ভাষায় গালিগালাজ, তেরে মারতে আছে। এটা আমার বাপের বাড়ি। তা আমি বললাম, এবার ওই মহিলা বললো যে এটা তোমার একার বাড়ি, তোমার দিদিরও তো বাড়ি, সেও তো তার বাবার মেয়ে, শ্যামল প্রসাদ মুখার্জি 2টো মেয়ে, এ বড় মেয়ে ও ছোট মেয়ে। না আমি কাউকে চিনি না, আমার বাড়ি আসবে না, এ করবো না, ঠ্যাং ভেঙে দেবো, এই করবো সেই করবো বলে না করেছে। আমরা আর কোনো তর্ক বাড়েনি, ওখান থেকে চলে এসে থানায় কমপ্লেন করলাম। এবার থানায় কমপ্লেন করা, ওটা ওই 16-10-এই করেছি। তারপরে যাই হোক অনেক নাটক হয়েছে, যাই হোক সেটা আর বলে লাভ নেই। এই হচ্ছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। কি কারণে পুলিশ অ্যাকশন নিচ্ছে না, এসডিপিও সাহেবকে আমরা বললাম, এসডিপিও সাহেব
হয়তো বলেছে উনি, ওনাকেও পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা হচ্ছি ওই ওই এবার এসপির কাছে যাব একবার, ওটা যাওয়ার ইচ্ছা আছে। সোমবার যাবো এসপির কাছে, দেখি এসপি কি করে, তারপরে দেখে আমরা হাইকোর্টে যাবো। কতদিন যাবো তোমার মালিক হয়ে যাবে? 13-10 থেকে, আর 10 আজকে নিয়ে 11 দিন হচ্ছে। তো এ তো বড় মেয়ে, এর তো জানার কর্তব্য, এটা জানার অধিকার আছে, আমাকে না জানা না। বেঁচে আছে না মরে গেছে সেটাই ফার্স্ট। হ্যাঁ, এবার কোনো কিছু জানাতে, এবার ইনার পূর্ণ অধিকার আছে। এইবার হচ্ছে সেটা তো থানারও উচিত ওটা এনকোয়ারি করে ইনাকে জানাতে, আপনার মা বেঁচে আছে, এই নার্সিং কি হসপিটালে ভর্তি আছে, ওনার শরীর খারাপ, আপনি গিয়ে দেখা করান। এটা তো পুলিশেরও জানানো উচিত। বারুইপুর থানারও তো একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, এর তো আছে, এটা হিউম্যানিটি আছে পুলিশের। তাহলে পুলিশের যদি হিউম্যানিটি না থাকে, তাহলে পুলিশ এই যে সোশ্যাল ওয়ার্ক কি করে করবে? একজন অসহায় মানুষ, সে তার মাকে পাচ্ছে না, সে মাকে খুব ভালোবাসে, একটা মায়ের প্রতি তার ইমোশন আছে, এটা স্বাভাবিক। এবার সে মাকে পাচ্ছে না, সে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া সে ভুলে গেছে, সে স্বাভাবিকভাবে জীবনযাপন, তার রাতের ঘুম খাওয়া সে ভুলে গেছে মাকে পাচ্ছে না বলে, সে বিরাট টেনশনে আছে। এই টেনশনে পড়ে যদি সে স্ট্রোক হয়ে যায় বা হার্ট অ্যাটাক করে মারা যায়, এর রেসপন্সিবিলিটি পুরো পুলিশের থাকবে। যদি সুস্মিতা দাস মুখার্জি মায়ের চিন্তার কারণে, টেনশনের কারণে যদি হার্ট অ্যাটাক স্ট্রোক হয়ে মারা যায়, এর পুরো রেসপন্সিবিলিটি হচ্ছে বারুইপুর থানা। কেন ওরা তো বারুইপুর থানায় আমরা জানিয়েছি, আমরা যদি না জানাতো ও জানিয়েছে, তাহলে বারুইপুর থানার উচিত ওই বাড়ি থেকে এনকোয়ারি করে ইনাকে দেখে বলা যে অন্নপূর্ণা মুখার্জি বেঁচে আছে না মারা গেছে, যদি বেঁচে থাকে কোন হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি আছে, সেটা ইমিডিয়েট বড় মেয়েকে দেখে বলা। এটাই হচ্ছে পুলিশের হিউম্যানিটি ডিউটি, এটা আমি মনে করি। পুলিশ কেন জানাচ্ছে না? পুলিশ জানাচ্ছে না কি জানি, আমি বলতে পারবো না। পুলিশ মানে সে অনেক গল্প আছে, সেটা ইলিগাল অনেক গল্প আছে, অ্যাক্টিভিটিস আছে, অনেক কিছু আছে, সে আমরা জানি, আমরা কোর্টে কাজ করি, আমরা আইনের সঙ্গে যুক্ত, আমরাও জানি, আমরাও পুলিশকে করি। সে যাই থাকুক, এটা তো পুলিশের হিউম্যানিটির একটা ডিউটি আছে, করতে পারছে। একটা বড় মেয়ে তার মাকে খুঁজে পাচ্ছে না, সে কান্নাকাটি করছে, টেনশন, সে চান করছে না, খাচ্ছে না ঠিক মতো। এইবার সে যদি ওই মায়ের চিন্তা করে যদি মারা যায় হার্ট অ্যাটাক স্ট্রোক করে, এর পুরো রেসপন্সিবিলিটি হচ্ছে বারুইপুর থানা। এই হচ্ছে ব্যাপার। এইবার হচ্ছে নতুন এএসআই সুকান্ত বর্মন, ওনার সঙ্গে ফোন করেছিল, আগুন নেই, ওনার সঙ্গে কথা হয়নি। আমার কি মানে আমার বক্তব্যটা আমি সত্যি আর মানে ভাবতে পারছি না যে কেন থানা আমাকে যোগাযোগ করছে না, এবং আমার বোনের এতখানি ঔদ্ধত্যপনা হয় কি করে, সে নিজে যা খুশি তাই করছে, সেটা কোনো রকম প্রতিবাদ আমি করছি এবং আমাকে কেউ সাথ দিচ্ছে না। কেন আমার বোন, আমার থানা কেন আমার বোনের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে? এতখানি সাহস সে পায় কি করে? এটা তো কোনো মানুষ করতে পারে না, একজনের নিজেরটা যা খুশি তাই বলে জেদ করে চাপিয়ে দিতে পারে না, সেটা সে করতে চাচ্ছে, এতখানি সাহস সে পাচ্ছে কোত্থেকে? হ্যাঁ, ওই কি কথাটা বলছে, হ্যাঁ, সে সেদিন যা হুমকি দিয়েছে ওর বোন মালবিকা মুখার্জি 16/10/2025 তারিখে, বলছে পুলিশ আমি যা বলবো তাই করবে। এটা কে বলছে? ওর বোন মালবিকা মুখার্জি চেঁচিয়ে বলেছে, তোরা কি করবি, তোদের করার ক্ষমতা নেই, যা বলবো বড়বাবু সব আমার হাতে, আমি যেটা বলবো সেটা হবে। আমি শুনে অবাক, তাজ্জব। এইসব সাধারণত কোনো শাসক দলের নেতা হলে বা অন্য প্রভাবশালী হলে বলে, তাও অনেকে বলে না। এইবার ও তো নেত্রী নয়, আর এটা মমতা ব্যানার্জি সংগ্রাম করে, লড়াই করে, মার খেয়ে সিপিএম এর হাতে, হ্যাঁ, মা মাটি মানুষের সরকার হয়েছে 2011। তাহলে সেই মা মাটি মানুষের সরকারের মান সম্মান রাখা উচিত বারুইপুর থানার পুলিশে। কেন, আমরাও তৃণমূল করি, আমরাও তৃণমূলে ভোট দিই, আমরাও পার্টির সঙ্গে যুক্ত, আমরাও নানা রকম পার্টি কাজকর্মে আমরা প্রশংসা করি, আমরা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি। মমতা ব্যানার্জি আমাদের যে বিমান ব্যানার্জি স্পিকার, তাকেও রেসপেক্ট করি। আমি বারুইপুরে যারা নেতা আছে তাদেরও আমি ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি, কারোর বিরুদ্ধে আমার অভিযোগ নেই। কিন্তু হচ্ছে বারুইপুর থানার তো ডিউটি যে সরকারের মান সম্মান বজায় রাখা। এই যে পুলিশরা যে এই যে কাজ করছে, এখনো পর্যন্ত এই যে 16 তারিখে আজকে নিয়ে 8 দিন হচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ এনকোয়ারি করে উনাকে দেখে বলেনি যে আপনার মা অন্নপূর্ণা মুখার্জি উনি জীবিত আছে বা এই হসপিটাল বা এই নার্সিংহোমে অ্যাডমিশন আছে।
আপনি চিন্তা করবেন না, আপনি পারলে আপনার মাকে গিয়ে দেখা করে আসুন। এই যে হিউম্যানিটি ডিউটি, এটা কেন পুলিশ পালন করছে না? আর পুলিশের বদনাম মানে সরকারের বদনাম। আমরা চাই না তৃণমূলের বদনাম হোক, মমতা ব্যানার্জির বদনাম হোক। মমতা ব্যানার্জি নিশ্চয়ই পুলিশকে বলে দেননি যে আপনারা কাজ করবেন না, উনি বারবার পুলিশকে সজাগ হতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা মমতা ব্যানার্জি হচ্ছে একনিষ্ঠ ভক্ত, মমতা ব্যানার্জিকে আমরা রেসপেক্ট করি, কিন্তু তার এই যে কিছু পুলিশ অফিসারের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে আপনারা ওপর মহলে চিঠি কেন করছেন? অপর মনে করবো স্টেপ বাই স্টেপ, 7-11 এখানে দেখবো কি হচ্ছে, ছবিপত্র কি করছে, তারপরে এই সোমবার যাবো এসপির কাছে, তারপরে দেখবো কি হচ্ছে। ওয়েট অ্যান্ড সি, আমরা দেখে তারপর ঠিক সময় ঠিক জায়গা দেবো। কিন্তু অফিসার আমরা বলছেন যে ফলস কেস বলে উনি বিচার করবে ম্যাজিস্ট্রেট, ওনাকে বিচার করার ক্ষমতা দেয়নি। উনি একজন আইও ইনভেস্টিগেশন অফিসার, উনি কি ম্যাজিস্ট্রেটের উপরে? উনি কি করে বুঝলেন যে এটা ফলস না ইয়ে? এটা বিচার করবে কোর্টের ম্যাজিস্ট্রেট। ওরা WBCS জুডিশিয়াল পরীক্ষা দিয়ে ল পাস করে করে জুডিশিয়াল পরীক্ষা দিয়ে ওরা ম্যাজিস্ট্রেট হয়েছে। উনি যদি বলে ফলস, তাহলে উনি কেন এসআই হয়েছে? তাহলে উনি তো ম্যাজিস্ট্রেট হতে পারত। উনি নিশ্চয়ই কোর্টে ম্যাজিস্ট্রেট নয়, আর ম্যাজিস্ট্রেটের উপরে নিশ্চয়ই উনি নন। ম্যাজিস্ট্রেট হচ্ছে সবার উপরে হাই, ম্যাজিস্ট্রেটের নিচে উনি। আর উনি বলা মানে কোর্টকে ম্যাজিস্ট্রেটকে অপমান করা, কোর্টকে অপমান করা। উনি নিশ্চয়ই কোর্টের উপরে নয়, উনি একজন এসআই, সাব ইন্সপেক্টর, উনি আইপিএস অফিসার না। কোনো আইপিএস অফিসার বলতে পারবে, এসডিপিও এসপি বলতে পারবে এটা ফলস কেস? এটা বিচার করবে হচ্ছে কোর্টের ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট, তাহলে হাইকোর্ট রাখতো না, এত কোর্ট থাকতো না। তাহলে এই যে সরকার এত মাইনে দিয়ে এই ম্যাজিস্ট্রেট বিচারক রাখতো না কোর্টে। উনি একজন সামান্য এসআই হয়ে যদি বলে এটা ফলস কেস, তাহলে তো হয়ে গেল। উনি কি করে বুঝলেন যে এটা ফলস কেস? ওনার তো বিচার করার ক্ষমতা লোকাল স্ট্যান্ডার্ডই নেই। উনি তো কোর্টের ম্যাজিস্ট্রেটকে অপমান করেছে, বিরাট অপমান করেছে। ওনার বিরুদ্ধে মানে আদালত অবমাননার মামলা হওয়া উচিত। উনি কি করে বুঝলেন যে এটা ফলস কেস? উনি কিছু জানে? এই হচ্ছে। আপনার নাম? আমার নাম চন্দন চক্রবর্তী, আমি কোর্টে ল ক্লার্ক, আইনের সঙ্গে যুক্ত।